দর্শক সবাইকে আমন্ত্রণে নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ। আর মাত্র 4টি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু। প্রকল্প পরিচালক বলছেন, ডিসেম্বরের মধ্যেই সব স্প্যান বসানো হলেও নির্ধারিত সময় 2021 সালের ভেতরে পুরো প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনা ও বন্যার কারণে মাঝখানে 4 মাস অনেকটা স্থবির ছিল পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ, কিন্তু সব বাধা পেরিয়ে আবার গতি ফিরেছে পদ্মা সেতুর কর্মযজ্ঞে। গেল 10 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত সময়ে পদ্মায় বসে গেছে নতুন 6টি স্প্যান। সবশেষ 37তম স্প্যান বসানোর মাধ্যমে মূল সেতুর এখন 5550 মিটার দৃশ্যমান। আর মাত্র 4টি স্প্যান বসানো গেলেই স্বপ্নের পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই সব স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। স্প্যানের কাজও আমাদের গত জুন মাসের মধ্যে শেষ করার কথা ছিল, করোনার জন্য আমরা শেষ করতে পারি নাই। এখন আমাদের পুনর্নির্ধারিত টার্গেট হচ্ছে ডিসেম্বর 2020-এর মধ্যে সবগুলো স্প্যান বসানো। পদ্মা সেতুতে 42টি খুঁটির উপর বসছে 41টি স্প্যান। এর মধ্যে বসে গেছে 37টি, বাকি 4টি স্প্যানের 2টি চলতি মাসে এবং শেষ 2টি বসানোর পরিকল্পনা রয়েছে বিজয়ের মাস ডিসেম্বরে। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 90.50 ভাগ। আগামী বছরের জুনে প্রকল্প শেষের লক্ষ্য থাকলেও করোনা বাস্তবতায় তা সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছেন প্রকল্প পরিচালক। কাজের নির্ধারিত সময়সীমা জুন 2021, কিন্তু এর মধ্যে পারা যাবে না, কারণ করোনা এবং বন্যা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আমরা চেষ্টা করছি 2021-এর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য। হয়তো এটা জানুয়ারি ফেব্রুয়ারিও চলে যেতে পারে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর পুরোটাই নির্মিত হচ্ছে স্টিল ও কংক্রিট স্ট্রাকচারে। যে সেতুর ওপরে থাকবে কংক্রিটিং ঢালাইয়ের 4 লেনের মহাসড়ক, আর নিচ দিয়ে যাবে রেল লাইন। করোনার প্রভাবে একই সঙ্গে প্রতিকূল পরিবেশের মধ্যেও থেমে নেই পদ্মা সেতু প্রকল্পের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন 2021 সালের জুনে না হলেও 22 সালের নতুন লক্ষ্যমাত্রার মধ্যেই শেষ হবে প্রকল্পের কাজ। তারপরও তাকিয়ে থাকতে হচ্ছে করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, জাজিরা, শরীয়তপুর। মানুষের আচরণের পরিবর্তন না করলে শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতের আবহাওয়ার কারণে করোনার আগের চাইতে বেশি সময় বাতাসে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তাই সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ঘাসের ডগার শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে। পিঠাপুলি খাওয়ার আনন্দ কিংবা শীত বস্ত্রের কষ্ট নয়, এবারে শীতে রয়েছে আতঙ্কিত হবার খবরও। বিশেষজ্ঞরা বলছেন, শীতে বাংলাদেশে বাড়তে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। তারা বলছেন, বাতাস শুকনো থাকলে মুখের ড্রপলেট বাতাসে দ্রুত শুকিয়ে যেতে পারে, কিন্তু শিশির বা মেঘলা আবহাওয়ার কারণে ড্রপলেটের মধ্যে থাকা ভাইরাসের আয়ু বেড়ে যেতে পারে। তাই সব মিলিয়ে শীতে বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কাকে উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। শীতকালে ভাইরাসটা কি বাতাসের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে। হিউমিড একটা কন্ডিশন, মানে বৃষ্টির হিউমিড না, মানে কুয়াশা টুয়াশা এসে সেই জন্য বাতাসটা বেশিক্ষণ এয়ারে ভাসমান অবস্থায় থাকতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মিগুলি কিন্তু এই করোনা ভাইরাসকে হত্যা করে। সুতরাং এই অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। এই শীতকালে খুব বেশি মেঘলা থাকবে, সেসব অঞ্চলে বা সেসব জেলাতে কিন্তু করোনা সংক্রমণ বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে শীতে করোনা মহামারী আরও মারাত্মক রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। বিশ্বের বেশ কিছু দেশে এরই মধ্যে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউও এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আচরণগত কারণেও শীতে সংক্রমণ বাড়তে পারে। শীতকালে কিন্তু মানুষের এমনি রোগ বাড়ে, যেমন কমন কোল্ড বা সর্দি কাশি, ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি ইনফেকশন, টনসিলাইটিস, নিউমোনিয়া। সেই হিসেবে করোনা তো একটা ভাইরাস। এই ভাইরাসও শীতকালীন সংক্রমণের ঝুঁকি তো বাড়তেই পারে। ঘরের বাইরে হলে অবশ্যই মাস্ক পরবেন। এই মাস্ক পরলে 80% সংক্রমণ ঠেকানো সম্ভব। আর দ্বিতীয় হলো হাত ধোয়ার চর্চাটা চালু রাখবেন। আর বাইরে গেলে শারীরিক দূরত্বটা সবাই মেনটেন করবেন।
অনেক দেশেই করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন এমনকি কারফিউ পর্যন্ত দেওয়া হয়েছে। বাংলাদেশে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 1.25 লাখ ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,000। তাই সব মিলিয়ে বাংলাদেশের মানুষকে শীতে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। মোট জনসংখ্যার প্রায় 9% বা 80 লাখের বেশি ডায়াবেটিস রোগী, আর প্রি ডায়াবেটিস রোগী আছে 23%। এদিকে ডায়াবেটিস চিকিৎসা করতে গিয়ে হিমশিম খাচ্ছে অসচ্ছল পরিবার। এক গবেষণায় উঠে এসেছে একজন রোগীকে প্রতি মাসে গড়ে 2,000 টাকা খরচ করতে হয়। সে হিসেবে প্রতি বছরে খরচ হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা। এমন পরিস্থিতিতে আজ শনিবার দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। হাসান পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার বারডেম হাসপাতালটি ডায়াবেটিক রোগীদের চিকিৎসার জন্য দেশের সবচেয়ে বড় হাসপাতাল। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ এখানে আসেন চিকিৎসার জন্য। সেন্টু মিয়া তেমনই একজন। এসেছেন নরসিংদী থেকে। গত 5 বছর ধরে ডায়াবেটিক্সে ভুগছেন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে নাভিশ্বাস উঠেছে তার। এখন ইন্স্যুরেন্স লইতে হয়, ওষুধ খাইতে হয়, এখন আমার একটু কষ্টই হয় টাকা জোগাড় করতে। প্রতি মাসে 1800 টাকার ওষুধ খেতে হয়, কিন্তু আমার জন্য এটা কষ্টসাধ্য। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির 2018 সালের এক জরিপ বলছে দেশে 80 লক্ষ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। সেই গবেষণায় উঠে এসেছে একজন রোগীকে গড়ে প্রতি মাসে খরচ করতে হয় প্রায় 2,000 টাকা। তাহলে দেশে এই রোগের চিকিৎসায় বছরে প্রায় 20,000 কোটি টাকা ব্যয় হচ্ছে। ডায়াবেটিসের পূর্ব অবস্থা, যেটাকে প্রি ডায়াবেটিস বলা যায়, এমনি নন মেডিকেল টার্মে প্রি ডায়াবেটিস বলা যায়, সেটা গ্রামে শহরের চেয়ে বেশি। তাহলে সেটা একটা কিন্তু ভয়াবহ অবস্থার সৃষ্টি হলো না। স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বলছে 1995 সালের দিকে দেশে মোট জনসংখ্যার 4% ডায়াবেটিস রোগী ছিল। বর্তমানে এই হার 8.4। যদি প্রতিরোধ করা না যায় তাহলে 2030 সালের দিকে এই হার হবে 13%। খুব কম বয়সে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, যেটা সাধারণত বেশি বয়সে হয়। অনেক দেশে 40, অনেক দেশে 45 বছরের পরে হয়, কিন্তু বাংলাদেশে আমরা সেটা 3, 4, 5 বছরে, এমনকি 6 মাসেও পাওয়া গেছে, এরকম ঘটনা আছে একটা। দ্বিতীয় হলো গর্ভকালীন ডায়াবেটিস। সেটা পৃথিবীতে যতগুলো দেশ ভাগ করা হয়েছে তার মধ্যে বাংলাদেশ হলো দ্বিতীয় সর্বোচ্চ গর্ভকালীন ডায়াবেটিসের দেশ। বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক বিস্তার ঘটা এই রোগ প্রতিরোধে দরকার জাতীয় নীতিমালা প্রণয়ন। প্রতিরোধের পদক্ষেপ মানে প্রথমবারে জেনে নিতে হবে আমি কি অলরেডি ডায়াবেটিসের রোগী নাকি রোগী না। রোগী না হলে তো খুব আনন্দের খবর, কিন্তু তাহলেও ঝুঁকিটাকে মাথায় রেখে আমাকে কমপক্ষে 30 মিনিট প্রতিদিন হাঁটলেই যথেষ্ট একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। কিন্তু মূল মেসেজ হলো আপনাকে শারীরিক শ্রমের আওতায় থাকতে হবে। আমরা যদি খাবারের সাথে কার্বোহাইড্রেটটা বেশি খাই তাহলে কিন্তু ডায়াবেটিস হচ্ছে, এবং সে যদি নিরাপদ খাদ্য গ্রহণ করে, শাকসবজি ফলমূলটা বেশি খায়, তাহলে কিন্তু তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবশ্যই থাকে। বৈশ্বিক এই স্বাস্থ্য সমস্যাকে প্রতিরোধ করতে দেশের সকল মানুষকে ব্যাপক আকারে জনসচেতন করে তুলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবার কর মেলা না হলেও থেমে নেই কর আদায়। প্রায় প্রতিটি কর অঞ্চলে চলছে মিনি মেলার আয়োজন। 31 নভেম্বরে শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। মেলার মতোই কোনো হয়রানি ছাড়া এক জায়গায় সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজস্ব কর্মকর্তারাও। করোনার পরিস্থিতি বিবেচনা রাখা হয়েছে নিরাপদ দূরত্ব। সুলতান আহমেদের রিপোর্ট। 2010 সাল থেকে শুরু হয় কর মেলা। টানা 10 বছর ধরে আয়োজিত মেলা করদাতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ করদাতাদের ভিড় দেখা যায় একই ছাদের নিচে সব সেবা নিতে। গেল বছর রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে কর মেলা। মহামারী করোনা অবশ্য বাদ ছেড়েছে এবারের মেলা আয়োজনে। তবে তাতে কি, সাধারণ করদাতাদের কথা মাথায় রেখে কর অঞ্চলগুলো ঠিকই প্রস্তুতি নিয়েছে মেলার মতো করে। রাজধানীর সেগুনবাগিচায় দেখা গেল কয়েকটি কর অঞ্চলের অধীনে এমন সুসজ্জিত মিনি মেলার আয়োজন। কর দিতে আসা লোকের উপস্থিতি কম হলেও নেই হয়রানির অভিযোগ। এখানে এসে ইটিং করতে পারতেছে, সাথে পাশে থেকে তথ্য নিতে পারতেছে যে কোনো ধরনের কিভাবে দিতে হবে। 5টা বুথ করা হয়েছে যাতে লাইনটা মানে স্বাস্থ্যবিধি মেনে সবাই যাতে রিটার্নটা সাবমিট করতে পারে। এটা আরো 1 সপ্তাহ আগে যদি করতো, এবং একটু প্রচার মিডিয়াতে ভিড় এড়াইতে করোনাকালীন সময়ে এখানে বুথ করার কারণে খুবই
ভালোভাবে রিটার্নগুলো দাখিল করতে পারতেছি। নভেম্বরের 30 তারিখেই শেষ হচ্ছে রিটার্ন জমার সময়সীমা। এই সময়ে অন্য বছরের মতোই কর আদায়ের প্রত্যাশা করছেন কর কমিশনাররা। মিনি মেলায় করদাতাদের ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এই কমিশনার। সংস্থাগুলোকে আমরা যোগাযোগ করছি যাতে তারা একজন না এসে একজন অনেকগুলো রিটার্ন নিয়ে এসে দিয়ে গেলে তাহলেও কিন্তু একটা এই ভিড়টা এড়াতে পারে। গত বছর এই সময় 5ই নভেম্বর পর্যন্ত আমরা প্রায় রিটার্ন পেয়েছিলাম 3,304 কিছু উপরে। এবার সেটা 5,700 মতো আমরা রিটার্ন পেয়ে গেছি। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বলছে চলতি বছরের প্রথম 4 মাসে মোট কর আদায় হয়েছে 66,555 কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 87,001 কোটি টাকা। করোনার সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কমলেও গেল বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে 1.14%। নভেম্বর মাস মানেই কিন্তু একটি ব্যস্ত মাস এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের জন্য। করদাতারাও কিন্তু এই মাসে ভিড় জমান কর অঞ্চলগুলোতে। অন্যান্য বছর এই সময়ে মেলা হলেও এবার হচ্ছে কিছুটা ভিন্ন ফ্লেভারে, অনেকটা মিনি মেলার আয়োজনে। তবে তারপরও করোনার সময়ে মাস শেষে আদায় অন্য বছরের চেয়ে ভালো হবে এমন প্রত্যাশাই এনবিআর কর্মকর্তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, নিত্য পণ্যের দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। বাজারে শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নাগালের বাইরে। চাল, পেঁয়াজ ও আলুর দাম রয়েছে অপরিবর্তিত, এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু, যশোর থেকে রিপন হোসেন। শুরুতে যুক্ত হতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, শুভ সকাল। আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামের নিত্য পণ্যের বাজারের খবর কি? ক্রেতা বিক্রেতা যারাই রয়েছেন, দামের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা কি বলছেন এবং ক্রেতাদের মনোভাব কি এতে? শুভ সকাল তন্ময়, আমি আছি এখন চট্টগ্রামের কাজের দেউরিয়া বাজারে। এটি হচ্ছে বিশাল একটি খুচরো বাজার। এখান থেকে সবাই তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আসলে সংগ্রহ করে থাকেন। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পেয়েছেন, অনেক আগেই কিন্তু আসলে শীতকালীন সবজি বাজারে সয়লাভ করেছে, কিন্তু দাম ঊর্ধ্বগতি থাকার কারণে আসলে মানুষের নাগালের বাইরে এসব সবজি। বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে, যেমন ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 120 টাকায় এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। সবচেয়ে দাম বেশি হচ্ছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে 120 থেকে 140 টাকার মধ্যে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। টমেটোর দামও একই রয়েছে, 120 টাকার মধ্যে চলছে। আর যেই বাজারের নিত্য প্রয়োজনীয় বাজারগুলো আমরা সকাল থেকে ঘুরে দেখেছি, সবচেয়ে এখন যে বাজারে দাম বেশি রয়েছে এবং বাজারে নেই বলে চলে, সেটি হচ্ছে আদা। 320 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে আদার। তা আবার চাইনা আদা, দেশীয় আদা বাজারে নেই। আর সবচেয়ে দামও রয়েছে চালের দামও। বিভিন্ন চাল বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। কাটারি সেদ্ধ বিক্রি হচ্ছে 80 টাকা, নাজিসের বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। আমরা বাজার ঘুরে যেটি দেখলাম হচ্ছে সব নিত্য প্রয়োজনীয় দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। প্রশাসনের সঠিক নজরদারি বাড়ানো গেলে আসলে এইসব বাজার নিয়ন্ত্রণে আসা সম্ভব। তবে ক্রেতারা বলছেন যদি সবচেয়ে এরকম দাম বৃদ্ধি থাকে, তাদের আসলে এই পরিস্থিতিতে বাজার কিনে খাওয়ার মতো তাদের সামর্থ্য নেই। তারা বারবার দাবি জানিয়ে আসছেন যেন প্রশাসন নজরদারি বাড়ানো হয়, বাজার নিয়ন্ত্রণ আনা হয়। ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে দাম বৃদ্ধি থাকার কারণে আসলে খুচরা বাজারে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, তন্ময়। মুমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যুক্ত হতে চাই যশোরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আমরা তো জানি যে যশোরকে সবজির ভান্ডার বলা হয়। শীতকালে এসে শীতকালের সবজির বাজার দর কেমন? সবজির দরের পিছনে কি বলছেন বিক্রেতারা? দেখান, আপনি দেখান।
ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে সবজির ভান্ডার খ্যাত যশোর অঞ্চল, এই যশোর অঞ্চলের সবজি এই যশোরের চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয়। তবে এবছর শীতকাল আসলেও শীতের যে সবজি বাজারে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সবজিগুলোর দাম কিন্তু অতিরিক্ত বলে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি সবজি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এই শীতকালের এই সময় কিন্তু সবজি আমরা জানি যে কি একটু কম দামে বিক্রি হয়, তবে এবছর তার ব্যতিক্রম হয়েছে। এবছর ধরেন টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, সিম বিক্রি হচ্ছে 80 টাকা, ফুলকপি 80 টাকা এবং পাতাকপি, মূলা এইগুলো 40 টাকা আকারে বিক্রি হচ্ছে এবং বরবটি 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা কলা, পেঁপে 50 টাকার নিচে খুবই কম পরিমাণের সবজি রয়েছে। তো যে বিক্রেতারা রয়েছে তারা বলছেন যে বাজারে সরবরাহ করা থাকার কারণে এই সবজিগুলোর দাম বৃদ্ধি পাচ্ছেন। তবে সাধারণ যে মানুষ রয়েছে, ক্রেতা রয়েছে, তারা বলছেন যে ব্যবসায় যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের কারণে কিন্তু এই প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছেন। এবং আমরাও দেখতে পাচ্ছি যে যশোরের 3-4টি বাজার রয়েছে, এই যে জায়গায় সবজি বিক্রি হয় সেইখানে এক এক বাজারে এক এক রকম সবজি বিক্রি হচ্ছে, তার 10 টাকা 5 টাকা পার্থক্য রয়েছে প্রতিটি সবজিতে। সেক্ষেত্রে যে ব্যবসায় সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে কাজ করতে পারে বলে তারা বলছেন। এবং এজন্য যে বাজার মনিটরিং, সেই বাজার মনিটরিং ব্যবস্থা আমরা দেখেছি জোরদার নাই, সে কারণে তারা বাজার মনিটরিং জোরদারের কথা বলছেন। তো সব মিলে এই ছিল যশোরের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ তন্ময়। রিপন, আপনাকে ধন্যবাদ যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুবু এবং যশোর থেকে রিপন হোসেন জানাচ্ছিলেন সেখানকার সবজি বাজারের সর্বশেষ খবরাখবর। দেশের বিভিন্ন জেলার পৌরসভা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গরম ভবনে বিকেলে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সদস্যদের উপস্থিতিতে ও তাদের সম্মতিক্রমে আসন্ন নির্বাচনে বিভিন্ন জেলার প্রার্থী মনোনয়ন নিশ্চিত করে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দিন 7 উপজেলা পরিষদ, 5টি পৌরসভা এবং 15টি ইউনিয়ন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। সংবাদের রিপোর্ট জানিয়েছি একটি বিরতির সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, সাভারে পৌরসভার নামাগেন্ডা ও অমরপুর বক্তারপুর রাস্তার সংস্কার কাজের সময়সীমা শেষ হলেও ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এখনো সেই কাজ শেষ হয়নি। সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গেল সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়, কিন্তু চলতি বছরের জুলাইয়ের মধ্যেও শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত 40% কাজ বাকি রয়েছে। এখনো খোঁড়াখুড়ির কাজ চলছে, প্রায় ঘটছে তাই দুর্ঘটনাও। এই বিষয়ে জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এখন পর্যন্ত কেন এই সড়কের কাজ শেষ হয়নি, আর এলাকাবাসী যারা রয়েছেন তারা কি বলছে, আর কর্তৃপক্ষের বক্তব্য কি এখনো কাজ শেষ না হওয়ার পেছনে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সাভারে কিন্তু আসলে সাভার একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভার যে কার্যক্রম সেটা কিন্তু অনেক আগে থেকেই আসলে হয়ে আসছে এবং এবার আসলে যে কাজটি হচ্ছে যে প্রায় 100 কোটি টাকার যে প্রকল্প হাতে নিয়েছে পৌর মেয়র এবং সেই কাজ কিন্তু এখনো সম্পূর্ণ করতে পারেনি এবং বিভিন্ন সড়কে এবং কাজ চলছে নামাগান্ডা অমরপুর এবং সাভারের বেদেপল্লী এই এলাকা এবং সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। আপনি জানেন যে আমি একটু সাভার পৌর যে মেয়র তার সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি রয়েছেন এখানে, আপনার সাথে একটু কথা বলতে চাই। অনেক জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে এখনো কাজ শেষ হচ্ছে না, বা এখানে এসেছেন এখনো খোঁড়াখুড়ি চলছে, কতদিনের মধ্যে কাজ শেষ হবে? ধন্যবাদ। তা আপনারা জানেন সারা পৃথিবীতে করোনা মহামারী নামক একটা বৈশ্বিক একটা সমস্যা দেখা দিয়েছে, যার ফলে আজকে যে ড্রেনের কাজটা শুরু হয়েছে লুৎফর মার্কেট থেকে বেদেপাড়া ব্রিজ পর্যন্ত, ড্রেন এবং আরসিসি রাস্তা, এই রাস্তার কাজ আমার মনে হয় যদি করোনার এই প্রকোপ না থাকতো ইনশাল্লাহ এতদিন এই কাজটা আমার সম্পূর্ণ হয়ে যেত। এই করোনার কারণে আমাদের কাজটা অনেক পিছিয়ে গেছে, তারপরেও কন্ট্রাক্টরকে বা ঠিকাদারকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময় সীমার মধ্যে ইনশাল্লাহ এই কাজ শেষ হবে। তা আপনারা জানেন যে সাভার পৌরসভায় শুধু এই রাস্তা না,
আপনার আমাদের 9 নম্বর ওয়ার্ডে গ্যান্ডা কাজ চলতেছে, আমাদের 1 নম্বর ওয়ার্ডে জামসিংহ ওইখানে কাজ চলতেছে, বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন প্রকল্পে আমার বর্তমানে পৌরসভায় প্রায় 100 কোটি টাকার কাজ চলমান আছে। এই কাজগুলি যখন শেষ হয়ে যাবে তখন একটা দৃশ্যমান হবে যে সাভার পৌরসভায় যে কত মানুষের চলাফেরা সব দিক দিয়েই সাভার পৌরসভার উন্নয়ন সকল মানুষের চোখে পড়বে। অনেকে হয়তো অনেক সমালোচনা করে, কিন্তু সমালোচনা করা ঠিকই করতে পারে, কিন্তু কাজ করাটা অনেক কঠিন। আমি এমন কোনো প্রজেক্ট নাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আমি তার দলের একজন মেয়র হিসাবে, তার একজন কর্মী হিসাবে আমি যে প্রজেক্টেই গেছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় যে সংসদ সদস্য, আপনারা জানেন উনি এখন মন্ত্রী, এবং ওনার সহযোগিতা নিয়ে আমি বিভিন্ন প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা আমি বরাদ্দ পেয়েছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে এই সড়কগুলি এবং যেসব প্রকল্পের যেসব কাজ সেগুলো নিয়ে কিন্তু অনেকেই আসলে কথা বলছে। একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। অনেক কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো নিয়ে আসলে এলাকায় লোকজন কষ্ট করতেছে, সে কি আসলে চান আপনারা? ধন্যবাদ ভাই। আমাদের এই পৌরসভার 1 নম্বর ওয়ার্ড আমাদের অনেক জনদুর্ভোগ ছিল। আমাদের এই রাস্তাটি হওয়ার ফলে আমাদের যে দর্শক, সংবাদের রিপোর্ট জানিয়েছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। সেই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, জানতে চাই আপনার কাছে বিক্ষোভ সমাবেশের কি অবস্থা? আপনি দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে একেবারেই বলা চলে যে তিল ধারণের ঠাঁই নেই। প্রচুর সংখ্যক বিএনপি নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিশেষ করে ঢাকা মহানগরীর নেতারা তো রয়েছেনই, সাথে কেন্দ্রীয় নেতা শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি এবং এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। মূলত আজকে যে দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে এসেছেন তারা, সেটি হচ্ছে, আপনি জানেন যে গত 2 দিন আগে যে ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকার বাহিরেও কিন্তু আরও একটি আসনের সংসদীয় উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই উপনির্বাচনে তারা দাবি করছেন যে ভোট কারচুপি হয়েছে এবং ভোট জালিয়াতি করে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন সেই নির্বাচনের ফলাফল তারা বাতিল চাইছেন। এবং এছাড়া সম্প্রতি রাজধানীতে যে গত 2 দিন আগে আপনি জানেন যে 4-5টি গাড়ি পুড়িয়ে দেওয়ার, গণপরিবহন পুড়িয়ে দেওয়ার ঘটনায় কিন্তু এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেই ঘটনার যারা আসামি তাদেরকে শনাক্ত করতে পেরেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, এরই মধ্যে আমরা জানতে পেরেছি। এছাড়া এই ঘটনায় বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদেরকে অনেকে গ্রেপ্তারও শুরু হয়েছে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেই তৎপরতার ফলে। আজকে মূলত তারা দাবি করছেন, এই বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে তারা চাইছেন যে এই বিএনপি নেতাকর্মীদের যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার এবং হুমকি ধামকি দিয়ে তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির প্রতিবাদে মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখানে রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং এরই মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই বিক্ষোভ কর্মসূচি তারা শুরু করে বলেছেন যে এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে তারা এখানে প্রেস ক্লাবের সামনেও পালন করবেন এবং এখান থেকে নেতাকর্মীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং বিশেষ করে রাজধানীর প্রেস ক্লাব সহ বিভিন্ন মোড়ে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। হাবিবুল ইসলাম হাবিব, আপনাকে ধন্যবাদ। প্রেস ক্লাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির সর্বশেষ বিক্ষোভ মিছিলের সর্বশেষ খবর জানাবার জন্য। দর্শক, নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই তৃতীয় রাউন্ডের ম্যাচে রবার্তো ফিরমিনোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে 1-0 গোলে হারিয়ে গ্রুপে এককভাবে শীর্ষে উঠেছে ব্রাজিল। 2020 বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিলের এটি টানা তৃতীয় জয়। নিজেদের ঘরের মাঠ সাও পাওলোর সিসেরো পপে পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। পুরো ম্যাচের 3/4 সময় বলের দখল ছিল তাদেরই।
ম্যাচের 67 মিনিটে সৌভাগ্যবশত গোলটি পায় ব্রাজিল। এভারটনের রিবেরোর ক্রসে দুর্দান্ত হেড করেন ভেনেজুয়েলার রোজারিও। সেখান থেকে বল পেয়ে ফিরমিনোর ভলিতে ব্রাজিল পায় তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা। এই জয়ের ফলে 3 ম্যাচের সবকটিতে জিতে সম্পূর্ণ 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল ব্রাজিল। অন্য ম্যাচে কলম্বিয়ার মাঠে 3-0 গোলে উরুগুয়ের জয় পেয়েছে, আর পেরুকে 2-0 গোলে হারিয়েছে চিলি। নেপালের বিপক্ষে মুজিব বর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচ দাপুটের সঙ্গে জয় পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালকে 2-0 গোলে হারিয়েছে লাল সবুজরা। বাংলাদেশের হয়ে গোল করেছেন নবীব নওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। পরিকল্পনা মতো খেলায় নেপালের বিপক্ষে মিলেছে কাঙ্ক্ষিত জয় বলছেন বাংলাদেশের হেড কোচ জেমিরে। আর হারের পেছনের প্রস্তুতির সময়ের ঘাটতিকে দায়ী করছেন নেপাল কোচ বালগোপাল মাহারজান। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। করোনা আক্রান্ত নেপাল দলের 7 ফুটবলার বাংলাদেশে এসে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে কঠিন বাস্তবতার মুখোমুখি ছিল সফরকারীরা। এমন সব প্রতিকূলতাকে সাথে নিয়ে মাঠে নামে বালগোপালের শিষ্যরা। জিকো সুমনের ডেবু ম্যাচে বাংলাদেশ কোচ জেমিডের ফরমেশন ছিল আক্রমণাত্মক। মোট 5 পরিবর্তনের কোটা পূরণ করা ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় আক্রমণের মহড়া চালায় জামালরা। সাফল্য আসে ম্যাচের 11 মিনিটে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে সাদউদ্দিনের ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন নবীব নওয়াজ জীবন। 1-0 গোলে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে আরো বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া বাংলাদেশের। 23 ও 25 মিনিটে ইব্রাহিম ও তপুর দুটি লক্ষ্যভ্রষ্ট হেড লিড বঞ্চিত করেছে বাংলাদেশকে। 30 মিনিটে মানিক মোল্লার দূরপাল্লার শটে স্কোর লাইন বড় হতে বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট। 80 মিনিটে সোহেলের লম্বা পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বদলি খেলোয়াড় সুফিলের গোল। ব্যবধান 2-0। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। 2-0 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ। জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কাতারের বিপক্ষে ম্যাচের আগে এই 2 ম্যাচ আমাদের দলের প্রস্তুতিতে সহায়ক হবে। ছেলেরা ভালো খেলেছে, পরিকল্পনা মতো খেলেছে। ভালো ম্যাচ হয়েছে। অল্প সময়ের প্রস্তুতি ছিল, আমাদের ফিটনেসে ঘাটতিও ছিল। সেসব বিষয় ম্যাচে প্রভাব ফেলেছে। আগামী 17 নভেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। করোনা পরবর্তী প্রত্যাবর্তনের ফুটবলে জয় প্রত্যাশিত ছিল বাংলাদেশের। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় আরো বেশি অনুপ্রেরণা দিবে জামাল সুফিলদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। অবশ্য শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।